হঠাৎ আজ রুমিন ফারহানা গ্রেফতার হয় বিএনপি দলে যোগ না দেওয়ার অপরাধে। আপনাকে বিএনপিতে দিবেন ফেরত যাওয়ার কোনো সুযোগ আছে কিনা এখন পর্যন্ত না। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রুমিন ফারহানাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। এদিকে আজ রুমিন ফারহানা বিপদের মুখে পড়েছে বিএনপির পরিকল্পনায়। বিএনপি দলে রুমিন ফারহানা যোগ না দেওয়ার অপরাধে তারেক রহমান রুমিন ফারহানার উপর অ্যাকশন নিয়েছে আজকে। আমি একটা দলের সমর্থক ছিলাম এবং আমি দেশ এবং মানুষের পক্ষে কথা বলেছি সেই দলের হয়ে। তারপরে আমাদের মধ্যে মতের মিল হয়নি, আমি সরে গেছি। এখানে আসলে বিএনপির রাষ্ট্র ক্ষমতা কি বৈধতা পাবে? এই লেজিটিমেসি ক্রাইসিসই তো দেখা গেছে। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি একটা অবাক করা তথ্য ফাঁস করেছেন। তিনি বলছেন নির্বাচনে কারা কত আসন পাবে আগে ঠিক করা ছিল। আবার উত্তপ্ত দেশের রাজনীতি। নির্বাচনে গণভোট জয়ী হলেও সংবিধান সংস্কারের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপি, যাকে কেন্দ্র করে প্রতিক্রিয়ায় ফেটে পড়েছে বিরোধী জামায়াত এনসিপি জোট। সরকারের শপথ অনুষ্ঠানে মা খালেদা জিয়াকে নিয়ে অঝরে কেঁদে কেঁদে যা বললেন তারেক রহমান। সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়ে বিএনপি জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার পাশাপাশি রাজনৈতিক প্রতিশ্রুতিও ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তারা জুলাইকে উপেক্ষা এবং অপেক্ষা করে, যদিও তারা ব্যাখ্যায় বলেছেন যে সংসদ বসে তারপরে প্রভিশন ক্রিয়েট করে এটা তারা দেখবেন। একদিকে বর্তমান সরকার তারেক রহমানকে নিয়ে অনেকেই বিস্ফোরকমূলক বক্তব্য দিচ্ছে, অন্যদিকে আজকে রুমিন ফারহানা বিএনপি দলে যোগদান না দেওয়াতে তার উপর কঠিন প্রভাব পড়ে তারেক রহমান নিজে অ্যাকশন নেয়। দর্শক শ্রোতা, আজ রাতে দেশে অনেক অস্থিতিশীল পরিবেশ ঘটে। দেশের অনেক জনগণ এবং রুমিন ফারহানার যারা ভক্ত রয়েছে সবাই রাজপথে নেমেছে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে রুমিন ফারহানার অবস্থা এবং বাংলাদেশের রাজনীতির মধ্যে যে নতুন অনেক ঘটনা ঘটতেছে সেই ঘটনাগুলো আপনাদেরকে এক এক করে ধারাবাহিকলি দেখাবো। একজন স্বতন্ত্র প্রার্থী একটা দলের জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে ভোট করা ডেফিনেটলি এটা কঠিন ছিল এবং আমাকে নানান ভাবে চেষ্টা করা হয়েছে সর্বশক্তি দিয়ে যাতে আমি হেরে যাই, বিকজ এটা একটা ইগো প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ কেন বেটার হবে। নিশ্চয়ই বিজয়ী দলকে আমরা সবসময় অভিনন্দন জানাই, কিন্তু সেই সঙ্গে এটাও ভুলে গেলে চলবে না যে আমাদের 30% মানুষের কোনো রিপ্রেজেন্টেশন, মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন এই সংসদে থাকবে না, সেটাও আমাদের মাথায় রেখেই সংসদটাতে বসতে হবে, চলতে হবে। আসলে আমার অবস্থান সবসময় দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, সার্বিকভাবে বাংলাদেশের পক্ষে। সো আমার অবস্থান আগেও তাই ছিল, এখনো তাই থাকবে। এটা কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে সেটা আমি জানি না। আমি আমার দায়িত্ব এবং কর্তব্য যেটা সেটাই আমি পালন করব। দেখুন, আগের 3টি নির্বাচনে বিএনপির উপস্থিতি ছিল না, সে কারণেই সেই সংসদটিকে অনেক সময় বলা হতো একতরফা সংসদ। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই। সো সেদিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন নাই। সো আমি তো আসলে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। দেখুন, আমি এই মুহূর্তে তো দলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, সো তাদেরটা কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা তো আমি এখন বলতে পারবো না। তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ যদি দেয়া হতো তাহলে দেখা যেত মানুষের ভোটেই যদি তাদের প্রত্যাখ্যানের ব্যাপার থাকতো, মানুষ তার ভোটের মাধ্যমে জবাব দিত। মানুষের ব্যালটের প্রতি আমাদের আস্থা এত কম কেন? মানুষ তার জবাব সবসময় সঠিকভাবে দেয়। ধরুন আমার এলাকার কথাই ফর এক্সাম্পল, মানুষ কিন্তু ব্যালটে প্রার্থী বেছে নিয়েছে এবং এই সুযোগটা মানুষকে দেওয়া উচিত বলে আমি মনে করি। এখন পর্যন্ত না, নির্বাচনের পরে আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। কারো যোগাযোগ করা হলে কি ফিরবেন ঘরের মেয়ে? না, ঘরের মেয়ে মানে কি? আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আমি ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, আছি, ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়াতেই থাকবো। আর বিএনপির মেয়ে হিসেবে আপনি কি বলবেন? আমি বিএনপির মেয়ে বলে কিছু নাই। আপনারা কেন যদি সবকিছু মধ্যে আবেগকে গুলিয়ে ফেলতে পছন্দ করেন? আমি একটা দলের সমর্থক ছিলাম এবং আমি দেশ এবং মানুষের পক্ষে কথা বলেছি সেই দলের হয়ে। তারপরে আমাদের মধ্যে মতের মিল হয়নি, আমি সরে গেছি। এখানে আসলে আবেগকে নিয়ে আসবার কিছু আছে বলে আমার মনে হয় না। এই লড়াইটা আমার খুবই খুবই কঠিন ছিল ন্যাচারালি, বিকজ একজন স্বতন্ত্র প্রার্থী একটা দলের জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে ভোট করা ডেফিনেটলি এটা কঠিন ছিল এবং আমাকে নানান ভাবে চেষ্টা করা হয়েছে সর্বশক্তি দিয়ে যাতে আমি হেরে যাই, বিকজ এটা একটা ইগো প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ কেন বেটার হবে। সো এক ধরনের ইগো ক্ল্যাশ তো ছিলই। সো এটা ডিফিকাল্ট। ওটা আপনারা দেখেছেন আপনারা তো দেখেছেন সবই। দেশের পক্ষে, মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকা সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ অত্যন্ত অবহেলিত, পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষ সেখানে বাস করেন। সংসদ সদস্যদের শপথের দিনে চরম বিতর্ক দেখা দিয়েছে সংসদ ভবনে। বিএনপি তাদের ভারত বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না।
সালাউদ্দিন বলেন, জনগণ তাদের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করেছেন, সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে মনোনীত করেন নাই। কিন্তু সংবিধানে আছে, গণভোটে জনগণের রায়ে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় সংসদ গঠনের 180 দিনের মধ্যে ওই সংসদ সদস্যরা সংবিধান সংস্কার সদস্য হিসাবে অংশগ্রহণ করবে। বিএনপির এই রায়ের মধ্য দিয়ে গণভোটকে এক প্রকার অস্বীকার করল বিএনপি। সমালোচকরা বলছে, বিএনপির এই সিদ্ধান্ত শহীদের রক্তের সাথে বেইমানি। মানে 24-এর গণ অভ্যুত্থানে যে সংস্কারের জন্য হয়েছিল এবং পরবর্তীতে জুলাই সনদে স্বাক্ষর হয়েছিল, তা থেকে সরে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দল বিএনপি। দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয়নি আজ। এর প্রতিবাদে জুলাই রক্তের সঙ্গে বেইমানি না করে সংস্কারের পক্ষে থাকা দাবিতে 11 দলীয় জোটের সদস্যরা কোনো শপথই নেবেন না বলে জানিয়েছে বাংলাদেশের জামায়াত ইসলামী। মঙ্গলবার সকালে জামায়াতের একজন সিনিয়র নেতা এ তথ্য জানান। তিনি বলেন, শহীদের রক্তের সঙ্গে বেইমানি, নিলে দুটি শপথ একসঙ্গে, না হলে কোনো শপথ নয়। বিএনপি যে স্বৈরাচারের পথে হাঁটছে তার খেসারত এই জাতিকে দিতে হবে। সংসদ ভবনের ভেতরেই বিএনপি, জামায়াত ও বিদায়ী সরকারের প্রতিনিধিরা আলোচনা করছেন জট খোলার জন্য, কিন্তু কাজ হয়নি। যদিও শেষ পর্যন্ত জামায়াতের এমপিরা শপথ বাক্য পাঠ করেন, সেই সাথে জামায়াত ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীরা সংবিধান সংস্কার পরিষদে স্বাক্ষরও করেন। এর আগে শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ডাক্তার শফিকুর রহমান সহ জামায়াত এমপিরা সংসদ ভবনে অবস্থান করেন। এর আগে সকাল 10:40 তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোটের এমপিরা শপথ নেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার সকাল 11:15 দিকে শপথ নিয়েছেন। একই দিন নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপি দলীয় সংসদ সদস্যরা শপথ নেননি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এদিকে বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়াকে জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা তাদের ইচ্ছামতো পুরানো স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করতে চায় বলে মনে করছে দেশবাসী। এখানে পরিষ্কার যে বিএনপি প্রথম থেকে যে সংস্কারের বিপক্ষে ছিল তার চূড়ান্ত প্রমাণ তারা নিজ হাতে দিল। প্রথম থেকে তাদের একমাত্র লক্ষ্য ছিল ক্ষমতা। ফেসবুকে জহির নামে একজন লিখেছেন, আচ্ছা দেখা যাক তাদের লন্ডন ফেরত চেয়ারম্যান নাকি দেশ পরিচালনার কি প্ল্যান নিয়ে আসছে। অপেক্ষায় থাকলাম স্বৈরাচারী হাসিনার কাছাকাছি যাওয়ার মনোবাসনা পূর্ণ হয় নাকি। এদিকে ফেসবুকে আরেকজন লিখেছেন, বিএনপি নাকি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না। যুক্তি হচ্ছে সংবিধানে নেই। যেই লোক এই বক্তব্য দিচ্ছে সে নিজেই গুম ছিল, দেশে আসতে পারে নাই। সংস্কার চাওয়া মানুষজন জীবন দেওয়াতে এখন এমপি মন্ত্রী হয়েছেন তিনি। আপনারা অকৃতজ্ঞ। গণভোটের পক্ষেও বললেন, এখন প্রথম দিনে গণভোটকে নাই করে দিলেন। এটা কি 1400+ মানুষ জীবন দিয়ে 25,000-এর কাছাকাছি মানুষ আহত হয়ে মহানন্দের দিন, মহানন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। একজনের ভোট আরেকজন দিয়ে ফেলছে। আমার ভোট নাকি কে যেন দিয়ে দিচ্ছে, আমি দিতে পারি না। খুবই সুন্দর। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বলেছে, নির্বাচন গ্রহণযোগ্যভাবে অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু হয়েছে। প্রশ্ন হলো, এই গ্রহণযোগ্য কার কাছে হয়েছে? টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের কাছে শুধু, যিনি কিনা ইউনূস সরকারের একজন অংশীজন, ঐক্যমত্য কমিশনের, দুর্নীতি দমন কমিশনের সংস্কারের সঙ্গে জড়িত থেকে যিনি সরকারের পক্ষেই এতদিন ধরে 18 মাস ধরে কাজ করেছেন, তার কাছে? অবশ্য বাংলাদেশে তো বিদেশি এনজিওর পক্ষ থেকে যাই বলা হবে তাই বেদ বাক্য। না হলে টিআইবির রিপোর্টেই এত অনিয়মের উল্লেখ থাকার পরও কি করে নির্বাচন অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য এই সব শব্দ উচ্চারণ করে টিআইবি? লজ্জাও করে না? চলুন টিআইবি কি বলেছে জানার চেষ্টা করি। টিআইবি রাজধানীর মাইডাস সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা যদি আপনি একবার পড়ে দেখেন তাহলে যে কোনো সুস্থ মানুষের মস্তিষ্কের ভেতর খটকা ওঠা স্বাভাবিক। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সংবাদ সম্মেলনে যে চিত্র তুলে ধরেছেন তা কোনোভাবেই একটি সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞার সাথে যায় না, বরং তা আমাদের নির্বাচনী ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার সামিল। অথচ বিস্ময়কর ভাবে উপসংহারে তিনি নির্বাচনকে গ্রহণযোগ্য, প্রতিযোগিতামূলক বলে সার্টিফিকেট দিচ্ছেন। টিআইবি জানিয়েছে তাদের গবেষণার জন্য দৈব চয়ন পদ্ধতিতে বা র্যান্ডমলি নির্বাচিত 70টি আসনের মধ্যে 21.4%, হ্যাঁ আপনি ঠিক শুনেছেন, 70টি আসনের 21.4% আসনেই এক বা একাধিক জাল ভোট প্রদানের ঘটনা ঘটেছে। যদিও ডক্টর জামান তড়িঘড়ি করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে এর অর্থ এই নয় যে জাতীয়ভাবে 21% জাল ভোট পড়েছে, কিন্তু পরিসংখ্যানের সাধারণ সূত্র মতে র্যান্ডম স্যাম্পলিং বা দৈবচয়ন পদ্ধতিতে যে চিত্র উঠে আসে তা সামগ্রিক পরিস্থিতিরই একটি প্রতিচ্ছবি। নির্বাচন নমুনার 1/5 বেশি আসনে যদি জাল ভোটের উৎসব চলে, তবে বাকি 230টি আসনে যে ধোয়া তুলসী পাতা ছিল এমন ভাববার কোনো যৌক্তিক কারণ আছে কি? আমার নেই, আমার ধারণা আপনাদেরও নেই। আরো ভয়াবহ তথ্য হলো ভোটারদের ভীতি প্রদর্শন। শুরুতেই বিএনপির বিরুদ্ধে জামাতের বিজয় আমরা লক্ষ্য করছি। দ্যাট মিনস বিএনপিকে চাপ দিয়ে জামাতের বিভিন্ন বিষয়ে বিএনপিকে মানতে বাধ্য করছে জামাত।
এবং যে রেসগুলো, যে প্রতিযোগিতাগুলো দেখছি এখন পর্যন্ত, বিএনপিটা চায় না, কিন্তু চাইতে স্বাগত জানাতে বাধ্য হচ্ছে। এটা হচ্ছে জামাতের একটা অর্জন, যে বিরোধী দল হিসাবে চাপ দিয়ে সরকারকে লাইনে আনা কতটা যায় এটা জামাত দেখিয়ে দিচ্ছে। অসাধারণ ঘটনা কিন্তু রাজনীতিতে শুরু হয়ে গেছে। দর্শক, আপনারা জান, কয়েকটা বিষয় দেখাবো যেখানে বিএনপি অনিচ্ছা সত্ত্বেও জামাতকে স্বাগত জানাতে বাধ্য হয়েছে, জামাতের সিদ্ধান্তকে স্বাগত জানাতে বাধ্য হয়েছে, ওয়েলকাম করতে বাধ্য হয়েছে অনিচ্ছা সত্ত্বেও। তো দর্শক, দেখেন, জামাতের দুইটা বিষয় জামাত রাজনীতিতে ইন্ট্রোডিউস করার ঘোষণা দিয়ে রাজনীতি কার্যত বদলে দিচ্ছে। একটা হচ্ছে শ্যাডো ক্যাবিনেট, ছায়া মন্ত্রিসভা, আরেকটা হচ্ছে যে জামাতের এমপিরা তারা ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট এগুলো নিবে না। এখন দেখেন, এটা জামাতের কমিটমেন্ট ছিল। অন দি আদার হ্যান্ড, বিএনপির এমপিরা রাজনীতি করে মূলত অনেক এই উদ্দেশ্যে যে আমি ট্যাক্স ফ্রি গাড়ি পাবো, আমি সরকারি প্লট পাবো, এই ইনকাম করতে পারবো, সেই ইনকাম করতে পারবো। এটা হচ্ছে তাদের অন্যতম একটা উদ্দেশ্য রাজনীতি করার, যার ফলে তারা হাজার হাজার কোটি টাকা খরচ করে তারপর এমপি হয়। এক একজনে এমপি হয়ে এই সুবিধাগুলো নেব, চাঁদাবাজি, এটা তো আছেই লক্ষ্য উদ্দেশ্য। সেখানে জামাত যেহেতু ঘোষণা দিয়েছে যে না, আমরা এই প্লট সুবিধা এবং ট্যাক্স ফ্রি গাড়ি এটা নিব না, এমপি জনগণের সহায়তা করবে, সে রাষ্ট্রীয়ভাবে সুবিধা নেবে কেন, যেটা সাধারণ জনগণ পায় না? এটা শাসকরা এটা নিতে পারে না। জামাতের ঘোষণার পর বিএনপি এখন বলছে না, আমরাও ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, আমরাও সরকারি প্লট নিব না। মজা না? এর মানে জামাতের লাইনে আসতে বাধ্য হচ্ছে বিএনপি। কিভাবে? এটা অনিবার্য ছিল যে জামাত বলছে আমরা নিব না, এখন যদি বিএনপি নেয় মানুষ বিএনপি গালি দিবে, তোরা তো লোভী। এই জন্যে বিরোধী দল হিসেবে জামাত, আমি যেটা আগেই বলেছিলাম যে জামাত বাংলাদেশ বদলে দিবে, বিএনপিকে বদলে দিচ্ছে। দেখলেন তো কিভাবে বিএনপি এর আগে একবারও বলেছিল যে আমরা এটা করবো, ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, সরকারি প্লট নিব না, বলে নাই। কিন্তু এখন জামাতের কারণে তারা বলতে বাধ্য হচ্ছে, নইলে অবস্থা খারাপ। মজার বিষয়। এরপরে ছায়া মন্ত্রিসভা, শ্যাডো ক্যাবিনেট, এগুলো বিএনপির জন্য বিব্রতকর। কারণ বিএনপি যে সময় আকাম টাকাম করবে করে চিন্তা করেছিল, এখন তো কিছুই করা যাবে না। ছায়া মন্ত্রিসভা 12টা বাজিয়ে দিবে তাদের। এবং জামাতের নির্বাচনী প্রচারণা তাহলে সংসদের প্রথম দিন থেকেই শুরু, কারণ তারা ছায়া মন্ত্রিসভা নিয়ে কাজ করবে। ছায়া মন্ত্রিসভার একটা অবজেক্টিভ হচ্ছে নির্বাচনী প্রচারণা, নিজেদেরকে যোগ্য হিসেবে প্রমাণ করা, অল্টারনেটিভ উইজডম সাবমিট করা, জাতির সামনে উপস্থাপন করা, সরকারের ত্রুটির বিপরীতে পলিসি, অল্টারনেটিভ পলিসি ডিক্লেয়ার করা, জাতিকে জানানো, সরকারকে চাপ দেওয়া। এটা বিএনপির জন্য ডেফিনেটলি বিব্রতকর। কিন্তু বিএনপির অনেক নেতা বলেছে না না, আমরা এটাকে স্বাগত জানাই। যেমন ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানায়, সালাউদ্দিন আহমেদ স্বাগত জানান না, এটা আমরা জানি, বরং বাধ্য হয়ে এখন স্বাগত জানানোর কথা বলছেন। এটা পরিস্থিতি আপনাদেরকে এই পথে এনেছে। ইটস ট্রু। তো দর্শক, এভাবে এই প্লট কিংবা ট্যাক্স ফ্রি গাড়ি এবং ছায়া মন্ত্রিসভা, এগুলো বিএনপি ওয়েলকাম করতে বাধ্য হচ্ছে। সামনে আরো একটা মজা জেনে দেখুন, এই যে দুইটা শপথ হয়েছে, বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি, যে সুস্পষ্ট জুলাই সনদের। আমাদেরকে সংসদ সচিবালয় থেকে যে পত্র বা চিঠি দাওয়াতনামা দেওয়া হয়েছিল, সেখানে 2টি শপথের কথা উল্লেখ ছিল। বলা হয়েছিল সংসদ সদস্য হিসাবে আমরা প্রথমে শপথ নিব, একটা সাদা ফর্ম আমাদেরকে বিলি করা হবে, প্রয়োজনীয় লেখাজোখা শেষ করে আমরা সেটা জমা দেব। আরেকটা শপথ হবে জুলাই চার্টার এবং গণভোটের যে প্রজ্ঞাপন হয়েছিল তার ভিত্তিতে, সেই শপথটা গণভোটের শপথ, সংস্কারের শপথ। তো এখানে সংস্কার পরিষদ সদস্য হিসাবে আমরা আরেকটা শপথ নেব। আমরা হলে প্রবেশ করার পরে সংসদ সচিব আমাদেরকে জিজ্ঞেস করলেন যে স্যার, সকালবেলা সরকারি দল তারা শপথ নিয়েছেন, তারা শুধু সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন, আপনারা কি করবেন? আমরা তখন বললাম যে আমরা 2টিরই শপথ নিতে এখানে এসেছি। আমাদের তো গভীর রাতে আপনারা দাওয়াতনামা পাঠিয়েছেন, তারপরে আমাদের কোনো কনসার্ন থাকলে আগেই আমরা জানাতাম। আমরা কেন 2টা শপথ নিলাম, ওনারা কেন একটা নিলেন? ওনারা কেন নিলেন তার ব্যাখ্যা ওনারা দিয়েছেন। আমরা যে ব্যাখ্যাটা দিতে চাই, আমরা মনে করি যে 26-এ কোনো নির্বাচন হওয়ার কথাই ছিল না। এই 26 সালে নির্বাচনটা হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের কারণে। আমরা গভীর শ্রদ্ধার সাথে যাদের কারণে আজকের এই নির্বাচন, আজকের এই সংসদ, আমি তাদেরকে স্মরণ করছি, যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা লড়াই করে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আর নির্বিশেষে গোটা দেশবাসী ফেসিবাদের বিরুদ্ধে সেদিন লড়াই করেছিল, আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে হয়তো শপথ নিতে ভিন্ন চিন্তা করতে পারতাম, কারণ জুলাইয়ের আকাঙ্ক্ষা।
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং দেশের আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গেছে এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।